কিছুক্ষণ আগে একজন নার্স এসে রাইমার রিপোর্ট দিয়ে গেছেন। রিপোর্ট নেগেটিভ, নর্মাল ফুড পয়জনিং। শুধু শুধু দিহান এত চিন্তা করছিল, হয়তো মনের কোণে এখনও আশার প্রদীপের ক্ষীণ আলো দিচ্ছে। অত সে ফিরবে, তাই হয়তো বাবার হওয়া সুখের খবর থেকেও নিজেকে বঞ্চিত রাখতে চাইছে। খুব সাবধানে হাতের চুড়ি সহ বালাজোড়া খুলে নিল রাইমা। হাত ড্রেসিং করছে ইফাত। অতসীর মা চুপচাপ বসে আছে। মেয়ের জীবনের থেকে অতীত বড় নয়। হ্যাঁ, আজ সে বলবে, কিন্তু অতসীর ট্রিটমেন্ট বেশি প্রয়োজন ছিল। সায়ানের বুকে মাথা এলিয়ে আছে অতসী। জ্ঞান ফিরছে না, কিন্তু সায়ান ছাড়েনি। অদ্ভুত, দুই বন্ধুর কাছে এই মেয়েটা যেন একটু পুতুল মাত্র। দিহান অতসীকে সায়ানের কাছে থাকতে দিতে নারাজ, অথচ সায়ানের অধিকারের কাছে দিহান নিরুপায়। জ্ঞান ফিরলে সায়ান অতসীর সামনে জুসের গ্লাস এগিয়ে দিলে দিহান বাধা দিয়ে বলে, লেডি কখনো জুস খায় না, শি জাস্ট হেট ইট। স্ত্রী বলিস আর এটা জানিস না? কথা শেষ করে দিহান অতসীর দিকে ডাবের পানি এগিয়ে দেয়। এই পর্যায়ে সায়ান বলে, তুই কেমন প্রেমিক পুরুষ! প্রাক্তন প্রেমিকা ডাবের পানি খায় না, তুই এটাও জানিস না? ইফাত মনে হচ্ছে দুই শালার মাথা ফাটিয়ে দিতে। শুধু করছেটা কি, ন্যাকামো করছে। রাইমার দিকে তাকালো ইফাত। মেয়েটা মনে না জানি কি চলছে, অদ্ভুত। রাইমা হাসছে। এই কেমন মেয়ের বাবা! স্বামী অন্য জায়গার জন্য এতটা আবেগ, অথচ এই মেয়ে মজা নিচ্ছে। সব কয়েকটা পাগল। এদের মাঝে আমিও থাকলে আমিও পাগল হয়ে যাব। এসব মনে মনে ভাবছিল। হাতের গ্লাস এগিয়ে দিল অতসী। অতসীর 3 শ্বাসে পুরো 1 গ্লাস গ্লুকোজ মেশানো পানি খেয়ে নিল। অতসী একটু সুস্থ, সায়ানের বুকের সাথে লেগে আছে একদম। সায়ানের পাশে বসেছে রাইমা, অপর পাশে দিহান বসেছে, সাথে ইফাত। অতসীর মা আলাদা বসেছে। কিছুটা শ্বাস নিয়ে অতসীর মা বলা শুরু করলো, বছর দেড়েক আগে অনামিকা অতসীকে নিয়ে আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম। একদিন বিকেলবেলা এক ভদ্রমহিলা আসেন, সম্পর্কে আমার চাচাতো বোনের ননদ। বেশ মার্জিত ভাষায় কথা বলছিল। পোশাক, ব্যবহার, আচরণ সব অমায়িক। উনি ওনার ছেলের জন্য আমার মেয়েকে দেখতে এসেছেন। অতসী মনে করলেও পরে উনি বলেন, আমার বড় মেয়ে অনামিকার জন্য এসেছে। সবাই তো ওদের 2 বোন বলে জানতো। অনামিকাকে দেখে বেশ পছন্দ হয়। ছেলেকেই করে জিজ্ঞাসা করলে উনি বলেছিলেন, হালাল পথে যা ইনকাম হয় আর কি, ছোট্ট একটা বিজনেস আছে, বাবা ছেলে মিলে তাই দেখাশুনো করে। ছেলে সন্তান একটাই আমার। আমাদের যা আছে সবর। কিছুক্ষণ পরে অনামিকা বেশ তেতে ওঠে। কারণ ছোট ব্যবসায়ী হয়ে অনামিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস কী করে হয়? অনামিকা রূপে রূপবতী, গুণেও গুণবতী, অবশ্যই অনেক ভালো ফ্যামিলি পাওয়ার যোগ্যতা রাখে। সাহস কী করে হয় এই মহিলার এসব কথা বলার? এমন অনেক কটু কথা সেদিন অনামিকা ভদ্রমহিলাকে শুনিয়েছেন। ভদ্রমহিলা চুপচাপ শুনে শুধু উত্তর দিয়েছিলেন, তুমি একবার আমার ছেলের সাথে যোগাযোগ করে দেখো। অনামিকা কোনো কথা না বলে দ্রুত পায়ে চালিয়ে চলে যায়। ভদ্রমহিলা একঘরে মানুষের সামনে অপমানিত হয়। হয়তো সেদিন উনি প্রচণ্ড আঘাত পেয়ে নিয়ে বেরিয়েছিলেন। এটুকু বলে থামলো অতসীর মা। অতসী সায়ানের বুকে মাথা রেখে শুনছিল সব। হঠাৎ মনে হচ্ছে মিস্টার মামুতের হৃদস্পন্দন অনেকটা বেড়ে গেছে। ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, সাথে মাথা ফেটে যাচ্ছে। এমন অনুভূতি হওয়া সত্ত্বেও সায়ানের হাতে আলতোভাবে হাত রাখলো অতসী। সায়ান নিজের মধ্যে ডুবেছিল। অতসীর স্পর্শে নিজেকে সামলে নিল। অতসীর 2 হাত নিজের হাতে বন্ধ করে জিজ্ঞাসা করলো, এটা কি করে সম্ভব? মা তো আমি অতসীকে দেখিয়েছিলাম। ইফাত সেদিন আমার সাথে ছিল। তাহলে মা কেন অনামিকার সাথে বিয়ের কথা বলতে গেল? সায়ানের কথা শেষ হওয়ার আগে ইফাত বলল, তাহলে আন্টি অতসীর কথা বলতো। মেয়ের বোন অনেক ভালো। তুই মেয়ের বোনকে যদি বিয়ে করতে চাস তাহলে এনে দিব। অতসী ধীর গলা বলল, আমি জানতাম না উনি আপনার মা। সেদিন নদীর পাড়ে বসেছিলাম, হঠাৎ দেখলাম আন্টি হাঁটতে পারছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাই দ্রুত ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে ইশারায় ইনহেলার বের করে দিতে বললেন। ওনার অবস্থা সত্যি খারাপ ছিল। উনি নিচ থেকে বের করতে পারছিলেন না। দ্রুত স্প্রে দেওয়ার পর বুঝলাম এটা হার্টের পেশেন্টদের দেওয়া হয়। কিছুক্ষণ পর উনি কিছুটা সুস্থ হলে পাশের বাড়িতে গিয়ে পানি খাইয়ে হাত মুখ ধুয়ে পানি দিচ্ছিলেন। তখন উনি আমার পরিচয় জিজ্ঞাসা করেন। আমি জানতাম না এত কিছু। ততক্ষণে আমি বাড়িতে এত কিছু হয়ে গেছে। এটা ছিল আন্টির সাথে আমার প্রথম দেখা। দ্বিতীয়বার দেখা হয় সরাসরি আপনাদের বিয়েতে। দিয়ান এতক্ষণ চুপ ছিল, একসময় বলে উঠল, এত কথার মাঝে কথা কিন্তু সেই থেকে গেল। অনামিকার এত সমস্যা থাকলে কয়েকদিন পর কেন সে সায়ানের সাথে দেখা করলো এবং কেন সব দোষ অতসীকে দিল? এসবের উত্তর শুধু অনামিকা নিজে দিতে পারবে, এছাড়া অন্য কেউ নয়। এই জন্য হলেও অনামিকাকে আমার সুস্থ চাই ইফাত। এই ধোঁয়াশা অন্ত একমাত্র অনামিকার সুস্থতাই কাট। আমাদের শেষে মোনাজাতের সময় ডুকরে কেঁদে উঠল আমিনুর সাহেব। ইদানিং মেয়েটার জন্য মনটা বেশ ছটপট করে। বোনের একমাত্র শেষ অংশ এই মেয়েটা। কখনো কোনো কিছুতে কামতি রাখেনি। বাবা মা দুটো হয়েছে। এতিম মেয়েটা না হলে কোথায় যেত?
সবাই এই মেয়েটাকে কেন এত কষ্ট হয়? আল্লাহ, এই মেয়ে জীবনে যদি আমি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, কারো একটু কাজে সাহায্য করে থাকি, একটু পুণ্যের বিনিময় হলে তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও। মোনাজাতে কথাগুলো বলার সাথে সাথে চোখের পানি ফেলছিল আমিনুর সাহেব। নামাজ শেষে সবাই গোল হয়ে বসে আছে। হুজুর সাহেব হাদিসে বলেছে, হজরত মুসা আল্লাহ সাল্লাম ছিলেন অনেক বেশি কৌতূহলী। তিনি যে কোনো বিষয়ে তার মনের মতো জবাব হওয়ার আগে অবধি আল্লাহর কাছে প্রশ্ন করতেই থাকতেন। তো একবার মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে প্রশ্ন করেন, হে রব, আপনি যখন বান্দার উপর খুশি হন তখন কি করেন? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি তখন তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করি। এরপর তিনি আবার প্রশ্ন করেন, এর চেয়ে যখন খুশি হন তখন কি করেন? মহান পরওয়ারদের গার বলেন, তখন আমি তোমাদের ঘরে মেহমান দেই। তো মুসা আল্লাহ সাল্লাম পুনরায় প্রশ্ন করেন, তাহলে আপনি সবচেয়ে খুশি হন বান্দার উপর তখন কি করেন? মহান দনামে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে মুসা, শুনে রাখো, আমি যখন বান্দার উপর বেশি খুশি হই তখন তোমাদের ঘরে কন্যা সন্তান দিই। কন্যা সন্তান? হ্যাঁ। আমিনুর সাহেব মন থেকে অতসীর চিন্তা করছেন। মেয়েটা সব সহ্য করে, অনেক অত্যাচার তো নিজেই করেছে, কিন্তু এভাবে রাগের বসে জেদের বসে সায়ানের সাথে বিয়ে দিয়ে মেয়েটার জীবন অনিশ্চয়তার বেড়াজালে বন্দি। অনামিকা সুস্থ হলে অতসীর কী হবে? এক মেয়ের জন্য আমি কিভাবে পারলাম অন্য মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে? হয়তো এভাবেই শুরু হচ্ছে আমিনুর সাহেবের অনুতাপের অধ্যায়। দিহানের হাত থেকে সিগারেট নিয়ে মুখে দিল ইফাত। সায়নের পাগলামো, জেদ বা যাই হোক, কেন এগুলোর জন্য 5টা লাইফ আজ অশান্তি? একটা দীর্ঘশ্বাস ফেলে ইফাত বলতে শুরু করলো, সায়ন, আমাদের ছোট্টবেলার বন্ধু, আমরা 3জন, আমাদের বন্ধুত্ব সবার হিংসের কারণ ছিল। একসাথে উচ্চ মাধ্যমিক পাশ, তারপর আলাদা হয়ে গেলাম, কিন্তু দিন শেষে আমরা এক। জানিস তো সায়ন, জেদ ও কখনো জেদ করে না, কিন্তু যা চাই তাই ওর চাই। কোনোভাবে নিজেকে সামলাতে পারে না। আর অতসী তো ভালোবাসা, অতসীকে ছাড়া হয়তো ওর সব শেষ করে দিত। আমি জানি আমি অতসীকে আগলে রাখবে, কিন্তু আমি কি করব? নির্লিপ্ত কণ্ঠে জবাব দিহানের। এখনও সময় সায়নের পাশে দাঁড়ানো। অনামিকা নামক যে রহস্য সমাধান আগেই করতে হবে। হ্যাঁ, কিন্তু তারপর লেডির কী হবে? তুই রাইমাকে ছাড়িস না, মেয়েটার তো দোষ নেই। দোষ তো আমার লেডি লাকেরও নেই, তার লেডি লাকের অন্য সহধর্মী। তুই অন্যের ভাগ্যবান অতসীকে প্রথম প্রেম, তুই কতটা ভালোবাসিস এখন প্রমাণ করার সময়। ভালোবাসার মানুষকে নিজের করে পেতে হবে এমন তো নয়, দূর থেকে ভালোবাসা যায়। তুই না হয় তাই কর, অতসী সায়নকে সাপোর্ট দিতে হবে। অতসীকে দুই বন্ধুর মাঝে টেনে এনে সম্পর্ক নষ্ট করিস না। আমাদের বন্ধুত্ব এতটা ঠুনকো নয় যে এভাবে ভাঙবে। তবে অতসী সায়নকে কষ্ট দিলে আমি ছেড়ে দেব না। সায়ন যে সাইকো লাভার, যে ছেলেটা মেয়েদের দিকে তাকায় না, সেই ছেলে এক মেয়ের জন্য কি তুলকালাম বাঁধিয়েছে। রহস্য তো রয়েই যাচ্ছে। অনামিকা যার জন্য 3টা জীবন অনিশ্চিত হয়ে দাঁড়াচ্ছে, সুস্থ হবে না। আশা করছি খুব দ্রুত। অথচ ঘুমিয়ে আছে, একটা চেনা স্পষ্ট স্পষ্ট সুবাস ঘিরে রেখেছে। চোখ না খুলে বুঝতে পারলো মায়ের বুকে ঘুমিয়ে আছে। আচ্ছা, আল্লাহ এখানে এত শান্তি কেন দিয়েছে? এতটা শান্তি? এই বুকে মাথা রেখে হাসতে হাসতে চোখের পানি ফেলা যায়, অভিমান করা যায়। রাত 2:13 বাজে। সায়ন সবেমাত্র ফিরল, অতসীকে রেখে আবার বেরিয়েছে। শত শত চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, একটা ধোঁয়াশাময় ভবিষ্যৎ। অতীত না জানলেও ভবিষ্যৎ শুধু অন্ধকার। রুমে বসে ইজি চেয়ারে বসে সবেমাত্র দু চোখ বন্ধ করেছে সায়ন। আজ 2 চোখে ঘুম নেই, মায়ের কথা বড্ড মনে পড়ছে। মা তবে কেন এসব বলেনি? অনামিকা অপমান করেছিল, অতসী না। এসবের উত্তর শুধু মাই দিতে পারে। হঠাৎ কারো হাতের স্পর্শ অনুভব করে সায়ন। অতসী চুপচাপ এসে সায়নের পাশে দাঁড়ায়। সায়ন হাত ধরে বসাতে চাইলে অতসী হাত ছাড়িয়ে নেয়। সায়ন তখন 2 হাতে আঁকড়ে ধরে অতসীর কোমর। চুপচাপ অতসীকে বসিয়ে অতসীর মাথা বুকের বাঁ পাশে খুব শক্ত করে ধরে রেখেছে। আজ যেন সায়নের হৃদস্পন্দন একটু বেশি। একসময় প্রশ্ন করে, অভিমান? না, ভালোবাসি। কেন এমন করলে? তোমাকে ছাড়া আমার থাকা সম্ভব হচ্ছিল না। অন্য কাউকে সহ্য করতে পারি না। এভাবে আমাদের 2 বোনের জীবন নিয়ে খেলার অধিকার আপনার ছিল না। আপনি তো অনামিকাকে ভালোবাসেন। সব জেদ ছিল। আমার কি হবে কখনো চিন্তা করছেন? আপু সুস্থ হলে আমি কোথায় যাব? সব কেড়ে নিয়েছেন। আমার বাবার ঘরে জায়গা দিবে না। এই সংসারে কোনো অংশীদারে আমি নই। এসব তোমার অতসী? এভাবে কেন বলছো? আমার কি করা উচিত? নারীবাদীদের মতে আপনাকে সেসব ব্যবহার ফিরিয়ে দেওয়া উচিত, যা আপনি আমার সাথে করেছেন। না, বড় মার কথা মতো আপনার ভুল শুধরে আগলে রাখা। জীবন কোনো গল্পের পাতার মতো নয়। এখানে কোনো সবাই শাস্তি পায় না, কারণ জীবন গল্পের মতো চলে না। আশেপাশে তাকিয়ে দেখুন, আমার মতো অনেক অতসী আছে, শুধুমাত্র সমাজের মানুষের কথায় ভয়ে শত শত অপরাধ মুখ বুজে সহ্য করেছে। অতসী কোনো সমাজের সায়নদের শাস্তি দিতে পারে না।
আমি না চাইলেও আপনি আমার স্বামী, আমার সব কিছু শুধুমাত্র আপনার জন্য। কিন্তু অতীত ভুলতে পারছি না আমি। কাল রাতে আমি স্বার্থপর ছিলাম, আপুর কথা না ভেবে আপনাকে চেয়েছিলাম। দিহানকে ভালোবাসা অনেকটা হারাম ছিল, কিন্তু আপনার প্রতি আমার অনুভূতি বৈধ হওয়ার পরেও আমি মানতে পারছি না। আপুর আমানত আপনি। হয়তো দিহানের কাছে ফিরে যেতাম, কিন্তু রাইমার জন্য পিছিয়ে এসেছি। তারপরও না চাইতে আপনার মায়ে জড়িয়ে যাচ্ছি। কিন্তু আপুর জন্য আমাকে আপনারকে ছাড়তে হবে। আমি আপনার সব দায়িত্ব পালন করে চলে যাব, কারণ আমি এই বন্ধন থেকে মুক্তি চাই মিস্টার মামুদ। আমি ডিভোর্স চাই মিস্টার মামুদ, আমি ডিভোর্স চাই। তো সে থমথমে কান্নাজড়িত কণ্ঠে ডিভোর্স চাওয়া সায়নকে একটুও বিচলিত করলো না। এমন চুপচাপ থাকতে দেখে অতসী মাথা তুলে সায়নের দিকে তাকালো। চোখ বন্ধ করে আছে, চেহারায় ক্লান্তির ছাপ। একদিন বয়স কি বেড়ে গেল? দাড়িগুলো হালকা বড় হয়েছে, চুলগুলো উস্কো শুষ্ক। অতসীর শ্বাস সায়নের মুখে পড়তে সায়ন চোখ মেলে তাকালো। অতসী আবার বলে উঠল, আমার ডিভোর্স চাই। অতসীর কথা সায়ন কোনো কিছুই বলল না। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অতসীর চোখের দিকে। সায়ন স্থির চাহনিতে অতসীকে এলোমেলো করে দিচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সায়ন বলল, একটা কবিতা শুনবে? আমি কিছু বলেছি? হ্যাঁ। কবে দিবেন? আপু সুস্থ হওয়ার পর নাকি আগে? অতসীর কথা শেষ করতে পারে না, কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে। অতসীর কথায় কোনো কর্ণপাত করল না বলে মনে হলো না। সায়ন অতসীকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়, পা বাড়ায় বিছানার দিকে। অতসীর শাড়ির আঁচলে বাঁধা পড়েছে যে সায়ন। পৃথিবীর কোনো প্রেমিক পুরুষ তার প্রিয়তমার এই বাঁধন থেকে মুক্ত হতে চায় না। একজন পুরুষ চায় একজন নারীকে তার বুক আগলে রাখুক, সামলে রাখুক, ভালোবাসার আবদার করুক, প্রিয়জনের শাসন। যদি কোনো প্রেমিক পুরুষ এমনটা না চায়, তাহলে বুঝে নিতে হবে সম্পর্কে প্রেম নামক কোনো কিছুই ছিল না। যা ছিল শুধু আবেগ, মায়া কিংবা আকর্ষণ। সায়ানের স্পষ্টস্থ চাহিদা জানান দিচ্ছে তার দুচোখ। অতসী সায়ানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, খুব কাছে এসো না কোনোদিন। যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে, ওই চোখ থেকে এই চোখের কাছে থাকা, এক পা বাড়ানো বা অন্য পায়ের সাথে চলা, কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা, যে কাছাকাছি মাঝে বিন্দুখানেক দূরত্ব আছে। মেঘের মেয়ে, অত কাছে এসো না কোনো দিন। দিব্যি দিলাম মেঘের বাড়ির, আকাশ কিংবা আলোর শাড়ির। তার চেয়ে বরং দূরেই থেকো। যেমন দূরে থাকে ছোঁয়া, থেকে স্পর্শ, রৌদ্রর বুক থেকে উত্তাপ শীতলতা, থেকে উষ্ণতার প্রেম, শুধু খুব গভীর মাপে যেখানে লুকিয়ে থাকে ভালোবাসা। তেমন দূরত্ব থেকে যেও 1 ইঞ্চি কভু বলতে পারবে না কেউ এতটা কাছাকাছি এসেছিল বলে দূরত্বের পরিমাণ দিতে পারেনি পৃথিবীতে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। শায়ন মুচকি এসে উঠে আসে, তুমি যেদিন নিজ থেকে এসে আমার নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিবে, যেদিন পুরো পৃথিবীর প্রতিটা ইশারা তোমাকে জানান দিবে তুমি আমাকে ভালোবাসো, সেদিন আমি আমার অধিকার চাইব। কিন্তু তোমাকে আমি মুক্ত দিতে পারবো না। তোমার ভাষায় ডিভোর্স, আমার ভাষায় মরণ। আমি স্বেচ্ছায় মৃত্যুকে কেন বেছে নিব? আমি এতটা বোকা না মিসেস মামুদ। তুমি আমার মতো কারো নও, এটা মাথায় রেখো। খুব ছোট্ট একটা গভীর স্পর্শ চুমু দিয়ে সায়ন অতসীর কপালে, গায়ে চাদর টেনে দিয়ে বলল, ঘুমাও, সারাদিন অনেক ধকল কেছে। বেহালা শুল তুলছে রেদোয়ান। আজ হঠাৎ ইচ্ছে করছে অফিসে নিজের কেবিনে বসে শুল তুলছে রেদোয়ান। এভরিথিং ইন মাই ড্রিম গানের শুল তুলছে। হ্যাঁ, ইদানিং সে বড্ড মিস করে। হাসি হাসি মুখ, গালের তিল, হাত নাড়িয়ে কথা বলা, মেয়েটা হাসলে যেন চোখ দুটো হাসে। ইদানিং নিঃসঙ্গ সময় বড্ড পোড়ায়। শত ব্যস্ততার মাঝেও রোদারার ফোনের স্ক্রিনে হাসি মুখ দেখতে সময় হয়, কিন্তু আগে ছিল না, চাহিদা না, ছিল না। মেয়েটা চাতক পাখির মতো বসে থাকতো একটু কথা বলার জন্য, অথচ তখন সময় দেয়নি। কি করেছে কে জানে। আজ যদি সব ঠিক থাকতো তাহলে ছোট্ট একটা পরী হতো। আজ রেদওয়ানের সন্তান হিসেবে পৃথিবীতে থাকতো, কোনো নর্দমায় ভেসে থাকতো না। মেয়েটা হয়তো শুধু শারীরিক সম্পর্কে আবদ্ধ ছিল, তাই তো ভালোবাসা প্রমাণ করতে রেদওয়ান যেমন বুকের লোম ত্যাগ দিয়েছিল, তেমনি মেয়েটা সতীত্ব নিয়ে ভালোবাসার প্রমাণ নিয়েছিল। যখন জানতে পারলো মেয়েটার ভিতরে বেড়ে উঠেছে তার নিঃসত্তা, ঠিক তখন ঘিরে ধরল ব্যস্ততা। শত কল মেসেজ দেখার সময় হয়নি রেদওয়ানের। যেদিন সব শেষ হয়ে গেল সেদিন থেকে মেয়েটা আর যোগাযোগ করেনি। ভালোবাসার দাবি, অধিকারের দাবি নিয়ে আর আসেনি। রেদওয়ান ফিরে গিয়ে লাভ হয়নি, কারণ সে একাই কথা বলছিল। আমি আমার প্রথম সন্তানকে খুনিকে কখনো মাপ করতে পারবো না, কখনো না। দিহানের 6 মাসের জন্য ছুটিতে আছে। সেদিন মেন্টাল টেস্টে রেজাল্ট নেগেটিভ এসেছে, তাই 6 মাসের জন্য বিরতি দেওয়া হয়েছে। কিন্তু সায়ানের বেশ সাপোর্ট হয়েছে দিহান। যেখানে দেশে এক মেয়ের জন্য 2 বন্ধুর প্রাণ যায়, সেখানে এক মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য দিয়ান সাহানকে আগলে রেখেছে। বছরখানেক পর আর 3 বন্ধু আড্ডায় বসেছে।
অনামিকাকে বাসায় নিয়ে এসেছে। ইফাত আশা করছে খুব দ্রুত সুস্থ হবে। প্যারালাইজ হলে অনামিকা সব শুনতে অনুভব করতে পারে। সময় বহমান পার হয়ে গেল 2 মাস। আজকের দিনের জন্য অতসীর অক্লান্ত পরিশ্রম করেছে, রাত জেগেছে, সব দায়িত্ব পালন করেছে। সায়নকে সামলিয়েছে, সংসার সামলিয়েছে, সম্পর্কগুলো গুছিয়ে নিয়েছে কেমন যেমন। অতসী সারাদিন কেটে যাচ্ছে সব সামলাতে। আবার আজ শাড়ি পরেছে। সায়ান শাড়ি ছাড়া অতসীকে দেখতে নারাজ। ইদানিং অবশ্য অভ্যাস হয়ে গেছে। অনামিকার পেপার কেয়ার্স, তারপর আবার সবার জন্য রান্না করতে হচ্ছে। রাইমা অতসীকে কাজকে পাক্কা গিন্নি লুকে আছে। সারাদিনে বেশ আড্ডা হলো। ধীরে ধীরে রাইমার সাথে দিয়ান স্বাভাবিক হয়ে উঠছে। এদিকে আফরিনের সাথেও সব ঠিক। আজ সায়ান অনামিকার বিয়ের 1 বছর পূর্ণ হলো। সায়ানের বন্ধু রাইমা, আফরিন, অনামিকা, অতসীর বাবা মা সবাই আজ এসেছে। অতসী আজ সায়ানকে উপহার দিবে। সবাই এসেছে। আফরিন আজ ওদের সাথে আড্ডায় মেতে উঠছে। অতসীর প্রতি কোনো অভিমান নেই। সব জানার পর অতসীর কাছে আফরিন নিজেই সরি বলেছে। বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যা। সায়ান অপেক্ষা করছে অতসীর উপহারের জন্য। ধীর পায়ে অতসী অনামিকার রুম থেকে বেরিয়ে আসছে সায়ানের উপহার নিয়ে। অনামিকা, সায়ানের উপহার অনামিকাকে নতুন বউয়ের সাজিয়েছে অতসী। সব থেকে অবাক করা বিষয়, অনামিকা নিজে 2 পায়ে দাঁড়িয়ে বউ সেজে হাসি মুখে এগিয়ে যাচ্ছে সায়ানের দিকে। পুরো বাড়ি জুড়ে অতসীর অনেক স্মৃতি আছে। প্রথম যেদিন এ বাসায় এসেছিল তখন কি ভেবেছিল সব পাল্টে যাবে কয়েক মুহূর্তে। এবারে আনাচে কানাচে অতসীর বড্ড মায়া পড়েছে। বাগানের প্রতিটা ফুলের টব নিজ হাতে গুছিয়েছে। সায়ান অনামিকার বিবাহিত জীবন যেন সৌরভময় হয়ে উঠেছে। তিতির পাখিটা ছোট্ট 2 বাচ্চা দিয়েছে। বারান্দায় তিতির পাখির জন্য বানানো ছোট্ট একটা ঘরে খুঁটি পাতিলের পানি রেখে এলো অতসী। বিছানায় তাকাতে মনে পড়ল জ্বরের সময় করা পাগলামোগুলো। সায়ানের জেদ আবদার আজ থেকে খুব মনে পড়বে। কষ্ট হলো সত্য, অতসী সায়ানকে ভালোবেসে ফেলছে। কিন্তু এটা ভুল। সায়ান অনামিকার আমানত, যা কিছুক্ষণ আগেই অতসী সায়ানকে ফিরিয়ে দিছে। 1 বছর আগে অতসীর জীবনে এই দিনে দিহান ছিল। সময়ের ব্যবধানে কেউ নেই। আজ নিঃস্ব হয়েও পরিপূর্ণ লাগছে। কারণ সায়ানের কাছে অনামিকা, বাবার কাছে তার মেয়ে সুস্থ ফিরিয়ে দিতে পেরেছে। সায়ান যখন অনামিকা প্রথমে দেখলো চুপচাপ দাঁড়িয়েছিল, মুখে কোনো কথা ছিল না। বাবা প্রথমে এসে অনামিকাকে জড়িয়ে ধরে কী কান্নাটানেই করলো। অতসী যখন অনামিকার হাত সায়ানের হাতে দিল, সায়ান খুব শক্ত করে অনামিকার হাত ধরছে। ছাড়লে এই বুঝি আবার হারিয়ে যাবে। খাবার টেবিলে সবাই আড্ডায় মেতেছে, সবাই জুটিতে বসেছে। সেখানে অতসী বড্ড বেমানান। আর তাছাড়া কিছুক্ষণ পর বাবা মা চলে যাবে। অতসীকে তো আর রেখে যাওয়া যায় না, তাই বাবাই বলেছে তৈরি হতে। বাবা না বললেও অতসী তৈরি হয়েই নিত। মায়ের কাছে আগেই অতসী সালোয়ার কামিজ আনিয়েছে। গায়ের শাড়িটা ছেড়ে সালোয়ার কামিজ পরে নিয়েছে। আজ অনেক দিন পর চুলগুলো বেনুনি করেছে। বাম হাতে ঘড়ি, নাকফুল খুলে ছোট্ট একটা নাকফুল পরেছে। বিলাসিতা করার কোনো উপায় নেই, কারণ কিছুক্ষণ পর থেকে নিজের হাল নিজেই ধরতে হবে। ঘরের সব কিছু একবার করে ছুঁয়ে দেখলো অতসী। বাইরের থেকে হাসির আওয়াজ পাচ্ছে। অপেক্ষা না করে অতসী নিচে চলে এলো। এমনিতে অনেক সময় হলো। সব সার্ভেন্টদের সাথে দেখা করে অতসী আড্ডার জায়গায় এসে দাঁড়ালো। বাবা মসজিদে নামাজে গেছে, মা অন্য রুমে রেস্ট করছিল। অতসীকে দেখে রাইমা হাসি মুখ মলিন হয়ে যায়, কিন্তু অতসীর মুখে হাসি লেগে গেছে। রাইমার মুখ অনুসরণ করে দিহান, ইফাত তাকাতেই ওরা অতসীকে দেখল। সায়ান তখনও ব্যস্ত অনামিকার সাথে কথা বলতে। অতসীর উপস্থিতি বুঝে অনামিকাকে প্রথম জিজ্ঞাসা করলো, তুই কি আজকেই চলে যাবি? হ্যাঁ, থাক না 2 দিন প্লিজ। আপু 6 মাস হয়েছে এসেছি। তাছাড়া তাছাড়া কি আপু, তুই এবার নিজের সংসারের দায়িত্ব নিজেই নে। তুই কি সত্যিই চলে যাবি? অনামিকা প্রশ্নের উত্তর আমিনুর সাহেব দিলেন। হ্যাঁ রে মা, আবার কে আসবে ওকে নিতে? অতসীকে উদ্দেশ্য করে বলল, যা তোর মাকে তৈরি হতে বল। অতসী মাথা নেড়ে সম্মতি দিয়ে চলে গেল। রাইমা উঠে আসছিল, দিয়ানের হাত ধরে বলছিল, কোথায় যাচ্ছ? অতসীর কাছে। কেন? কথা বলতে। পরেও তো বলা যায় কি, আড্ডা থেকে উঠলে সবাই কি মনে করবে। দিয়ানের কথার কোনো জবাব দিল না রাইমা। চুপচাপ আবার আড্ডায় মেতে উঠল। অতসী যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত, কিন্তু কোথাও একটা কষ্ট হচ্ছে। অতসী জানতো এমন হবে, তবুও কেন যেন কষ্ট হচ্ছে। ইফাত, আফরিন, রাইমা, দিহান সবাই চুপ। অতসী হেসে সবার সাথে বিদায় নিয়ে মায়ের হাত ধরে বেরিয়ে আসছিল। হঠাৎ সায়ানের ডাকে সবাই পিছনে থাকলো। অতসী, রুমে যাও। সায়ানের কথায় জবাব অনামিকা দিল। চলে যাওয়ার সময় এভাবে পিছনে ডাকতে নেই, যেতে দাও। অনামিকা, তোমাকে আমার কিছু জানানোর আছে, কিন্তু তার আগে তুমি প্লিজ চুপ থাকবে। অতসী, আমি কিছু বলছি, রুমে যাও। ওর দায়িত্ব এখানে শেষ, ওকে আমার সাথে যেতে দাও, জেদ করে না। নির্লিপ্ত কণ্ঠে উত্তর আমিনুর সাহেবের। অতসী, আমি কি বলছি কানে যাচ্ছে না?
আমি চলে যাব মিস্টার মাহমুদ। সায়ান এতক্ষণে চুপ থাকলেও রেগে এগিয়ে যাচ্ছিল অতসীর দিকে। এটা দেখে অতসীর মার হাত আরও শক্ত করে ধরে। সায়ান টান দিয়ে হাত ছাড়িয়ে কাঁধে উঠিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ঘটনার আকস্মিকতায় সবাই চুপ। রুমে নিয়ে এসে অতসীকে সায়ান বিছানায় ফেলে দেয়। এক হাতে ওর হাত বিছানায় আঁকড়ে ধরে, অন্য হাতে অতসীর দুগাল চেপে ধরেছে। বলেছিলাম না, যা ইচ্ছে করো, কিন্তু ছেড়ে যাওয়ার চিন্তা করবে না। সাহস কি করে হয় তোমার? এত সাহস কে জুগেছে? মরার শখ জেগেছে? তুমি কি চাইছো আমি তোমাকে মেরে নিজে মরে যাই? আর এসব কি পড়েছো? বেনুনি কেন করেছো? কথাগুলো বলতে বলতে সায়ান অতসীকে টেনে তুলে বসায়। এলো পাথরে টেনে অতসীর বেনুনি খুলে ফেলে। অতসী ব্যথায় সায়ানকে ধাক্কা দিতে চাইল। সায়ান আরও জোরে জোরে চুল টানতে থাকে। অন্যায় হাত দিতে অতসী বাধা দেয়। কে শুনে কার কথা? টান দিয়ে অন্যা সরাতে সেফটি পিনের লাগানো অংশ ছিঁড়ে যায়। অতসী তাকিয়ে দেখে সায়ানকে ধাক্কা মেরে সরিয়ে চিৎকার দিয়ে বলে, আপনি সাইকো মিস্টার মাহমুদ, আপনি সত্যি একটা সাইকো। অতসী এক কথায় সায়ান এগিয়ে গিয়ে অতসীর কামিজের পিছনের দিকটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। এটা কি পরেছিস তুই? শাড়ি কেন চেঞ্জ করেছিস? এত কোথায় পেলি? শাড়ি পরিস নাই কেন? না করেছিলাম না এসব পরতে? অতসীর দু হাত পিছনের দিকে এক হাত দিয়ে চেপে ধরে, অন্য হাত দিয়ে অতসীর চুলের মুঠি ধরে বলে, আমার ভালোবাসার গভীরতা তুই ভাবতে পারবি না। তোর জন্য আমাকে যদি কাউকে মারতে হয় আমি মারব, নিজে মরতে হলে আমি মরব, কিন্তু তোকে আমি ছাড়বো না। আমি সবার মতো না। আমি সায়ান মাহমুদ। 8-10টা ছেলের মতো আমি ভালোবাসা ত্যাগ করে মহান আমি সাজবো না। আমি মহান বাইরে সাজবো, ঘরে না। আমার ভালোবাসা আমি ছিনিয়ে নেব, এটা জানি, খুব ভালোভাবেই করতে জানি। শাড়ি কি তুই নিজে চেঞ্জ করবি, না আমি পরাবো? ওয়ার্ডরোব থেকে শাড়ি ব্যতীত বাকি কাপড়গুলো ওয়াশরুমে পাঠিয়ে দিল। 5 মিনিট না হতে ওয়াশরুমের দরজায় কড়া নাড়ছে সায়ন। অতসী চুপচাপ এসে সায়নের সামনে দাঁড়ালো। সায়ন খুব যত্ন করে অতসীকে শাড়ি পরিয়ে দিল। অতসী শাড়ির থেকে তোয়ালা ফেলে দিয়ে আঁচল উঠিয়ে খুব যত্ন করে চুলগুলো ঠিক করে দিল। অতসী নিজ হাতে খোপা করে দিল। সায়ন ড্রয়ার থেকে নাকফুল, চুড়ি, চেইন সব বের করে নিজ হাতে পরিয়ে দিল। অতসীকে নিজের সামনে দাঁড় করিয়ে খুব গভীরভাবে কপালে একটা আবেগী চুমু দিল সায়ন। আধো আধো কান্না মিশ্রিত কণ্ঠে সায়ন বলল, তোমার ভালোবাসা যদি আমাকে হিংস্র করে তোলে, তবে আমি তোমার জন্য হিংস্র হব, স্বার্থপর হব, কিন্তু আমি তোমাকে ছাড়ব না। না হলে আমি মরে যাব, কিন্তু আমি বাঁচতে চাই শুধু তোমার সাথে। তোমাকে কেউ স্পর্শ করুক এটা আমি চিন্তাও করতে পারি না। তুমি যদি চলে যেতে চাও তাহলে প্লিজ আমাকে একবার মেরে যাও, তারপর যাও। না হলে আমার থেকে নিজেকে আলাদা করো না। 7 মিনিটে 3টে সিগারেট শেষ করেছে দিহান। ভয়, টেনশন একটাই, সায়ান আবার বেশি রাগ করে অতসীর কোনো ক্ষতি না করলেই হলো। সব আগের থেকে প্ল্যান ছিল। অনামিকা যেহেতু সুস্থ হয়েছে, সবাই ওর সাথে স্বাভাবিক আচরণ করবে। তাই তো অনামিকার সাথে এত ভালো ব্যবহার না হলে দিহান আগে এই মেয়েকে উপযুক্ত শাস্তি দিয়েই দিত। ইফাদের স্পর্শে পিছনে ফিরে দিহান, উপরে চল, সায়ানের সাথে কথা বলা দরকার। অনামিকার স্বাস্থ্যের জন্য কিন্তু এটা। ইফাদের কথা শেষ না হতেই দিহান বলল, সবসময় বন্দুক অতসীর কাঁধে রেখেই কেন চালাতে হবে? তুই কি দেখিসনি লেডির কতটা কষ্ট হচ্ছিল? আমি জানি, কিন্তু আমরা নিরুপায়। অনামিকার সুস্থ থাকাটা প্রয়োজন, না হলে সত্যি জানবো কি করে? সায়ন চুপচাপ অতসীর সামনে বসে আছে। রাগ অনেকটা কমে গেলেও অতসীর হাত খুব শক্ত করে ধরে রেখেছে। বাঁ পায়ে বৃদ্ধ আঙ্গুল দিয়ে ফ্লোরে বারবার আঘাত করছিল অতসী। সায়নের দৃষ্টি সেদিকে। হঠাৎ অতসীর বৃদ্ধ আঙ্গুলের নখ কটাস করে ভেঙে গেল। সায়ন আনমনে হেসে অতসীর দিকে তাকিয়ে ধীরে ধীরে গলায় বলল, ক্ষতিটা কার হলো? রাগ ভালো না মিস্টার মাহমুদ। রাগ হলে পানি খেতে হয়। আপনি বসুন, আমি পানি নিয়ে আসছি। লাগবে না। আজ থেকে তুমি এই রুম থেকে বের হবে না, যতদিন না অবধি অনামিকার সাথে আমাদের সম্পর্কের কথা জানানো হচ্ছে। জানানো কি খুব প্রয়োজন? না, মানে আমি চলে গেলেই তো আপনারা সুখে শান্তিতে বসবাস করিতে পারেন। এটা ঠাকুমার ঝুলি না, যেখানে গল্পের শেষে সুখ শান্তিতে বসবাস করিতে লাগবে। বলো, তুমি ইতি টানবে, কিন্তু এই ঘরে সব আছে, যা যা লাগবে তোমার সব এসে যাবে, কিন্তু রুম থেকে বেরোবে না। অথচ করুণ দৃষ্টি সায়ানের দিকে। দৃষ্টি উপেক্ষা করে সায়ান আবার বলল, হুমায়ুন আহমেদ বলেছেন, অধিক ভালোবাসলে হয় ছেলে মেয়েদের হাতের পুতুল হয়ে যায়, না হয় মেয়ে ছেলের হাতের পুতুল। দুজনে সাথে একে অপরের হাতের পুতুল হয় না। জানো অতসী, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার হাতের পুতুল আমি হতে পারবো না। তুমি যেদিন শুধু আমার হবে, শুধুই আমার, সেদিন আমি তোমার হাতের পুতুল হব, এর আগে না, কারণ আমি তোমাকে হারাতে পারবো না। সায়ন দীর্ঘশ্বাস ফেলে অতসীর দাঁড় করিয়ে খুব শক্ত করে বাহুডোরা আবদ্র করে নিল। কপালে একটা গভীর উষ্ণ চুমু দিয়ে সাবধানে থেকে বলে বের হয়ে আসলো। বাইরে থেকে লক করতে অবশ্য সায়ন ভুলে যায়নি। হ্যাঁ, গৃহবন্দী করে রাখবে অতসীকে, তবু ছাড়বে না।
অনামিকা অবশ্য এসব স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি, তাই ইফাত কৌশলে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। উঠলে কিছু একটা বলে ঠিক ম্যানেজ করে নেবে। সায়নকে নিচে নামতে দেখে এগিয়ে এলো রাইমা কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি কি অতসীকে মেরেছেন? ও কি কান্না করছে? সায়ন বেখেয়ালি হেসে জবাব দিল, না ম্যাম, ঠিক আছে, বসে বসে টুইলাইট মুভি দেখছে, রিল্যাক্স। ইফাতের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে ইফাত বলল, অনামিকা ঘুমিয়েছে, বেশ ভালোই রিয়াক্ট করেছে, বিশেষ করে অতসীকে ওভাবে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনামিকা অনেকটা উগ্র হয়ে উঠেছিল, তাই বাধ্য হয়ে কথা শেষ করার আগে সায়ন বলল, বুঝতে পারছি না কি করব, তবে অতসী কোথাও যাচ্ছে না, এটা ফাইনাল। ইফাত উত্তর দিল, যেতে দেওয়া উচিত ছিল, কারণ আমাদের প্ল্যান। দিহান কথায় ফোড়ন কেটে বলল, লেডি চলে গেলে সমস্যার সমাধান নয়। তাছাড়া সায়ান সাপোর্ট লেডি, লেডি এখানেই থাকবে, অধিকার কেন ছাড়বে? ইফাত আর কথা বাড়াল না। তিন বন্ধু আগালো অনামিকার বাবার দিকে। আমিনুর সাহেবকে উদ্দেশ্য করে সায়ন বলল, আঙ্কেল, আপনারা চাইলে চলে যেতে পারেন, কিন্তু অতসী যাবে না। কেন? এখানে আর দরকার নেই। তাহলে কেন থাকবে আমিনুর সাহেব? অধিকারে থাকবে দিহান। কিসের অধিকার? এটা অনামিকার সংসার, এখানে অতসীকে আমি রেখে যেতে পারবো না। আমিনুর সাহেব, অতসী আমার স্ত্রী, সে অধিকারে থাকবে। আমি না চাইলে অতসী এক পা এই বাসা থেকে কোনো রুম থেকে বের হতে পারবে না। সায়ান, তুমি কিন্তু ঠিক করছো না সায়ান। আমিনুর সাহেব, আঙ্কেল, কয়েকটা দিন অপেক্ষা করুন, আপনি নিজেই বলবেন আমার আজকের সিদ্ধান্ত দিন। সায়ান। আমির সাহেব বাধ্য হয়ে অতসীকে রেখে চলে আসলো। রাতে দিহান, রাইমা, রিফাত, আফরিন চলে গেল। অনামিকা তখনও ঘুম। হঠাৎ অসতীশী রুমের দরজায় লক খোলার শব্দে দরজার দিকে তাকালো। সায়ান এসেছে, সাথে একটা বড় সুটকেস, খাবারের টলি। এসব রেখে বিনা বাক্যে এবারে ওয়াশরুমে চলে গেল। অতসী মনোযোগে তখন ল্যাপটপের স্ক্রিনে। এই তো অ্যাডওয়ার্ডকে অনেক খোঁজার পর পেয়েছে। এগুলো ভ্যাম্পায়ারের মধ্যে, উফ, অস্থির মুহূর্ত। কিন্তু তখন সায়ান এসে টুক করে ডিসকানেক্ট করে দিয়েছে। অতসী রেগে তাকাতে মুচকে এসে সায়ন বলল, তেরা ধ্যান কিধার হে, তেরা অ্যাডওয়ার্ড ইধারে। মিস্টার মাহমুদ, আপনি এটা একটা বান্দর। হ্যাঁ, তুমি সায়ানের বান্দরের বউ। নাও, হা করে খেয়ে নাও। কথা না বলে চুপচাপ অতসী খাচ্ছিল, কিন্তু নজর যাচ্ছিল সুটকেসের দিকে। হঠাৎ মনে পড়ল, মিস্টার মাহমুদ তো আমাকে মেরে এই সুটকেসে ভরে পানিতে ফেলে দিবে না তো? ক্রাইম সাসপেন্সে এমন অনেক কিছু দেখেছে, তাই বুঝি মিস্টার মাহমুদ এত যত্ন করে খাওয়াচ্ছে। শুনেছি মানুষ নিজের মৃত্যুর কিছুক্ষণ আগে সব বুঝতে পারে। তবে কি সময় শেষ? উনি তো আগেই বলেছিলে বিয়েটা শুধু প্রতিশোধের। তাহলে কি আমার মৃত্যু দিয়ে সব শেষ হবে? ভাবতেই আবার দুই এক বিষম খেলো অতসী। অতসীর দিকে পানির গ্লাস এগিয়ে দিল সায়ান। এক শ্বাসে পুরো পানি খেয়ে নিল অতসী। কে জানে এটাই হয়তো শেষ খাওয়া। সায়ান মুচকে এসে বলল, তোমার চিন্তা ভাবনা তারিফ করতে হয়, ভাবলে কীভাবে তোমাকে আমি মেরে ফেলবো? সায়ানের কথা শুনে অতসী থমকে যায়। মনের কথা মিস্টার মাহমুদ জানলো কিভাবে? এটা শুধু ভ্যাম্পায়ারদের দ্বারাই সম্ভব, কারণ তারাই পারে মাইন্ড পড়তে। আল্লাহ, তাহলে কি? ফাঁকা ঢোক গিলে কাঁপানো হাতের স্পর্শ করলো সায়ানের হাত। না, গরম লাগছে। ভ্যাম্পায়ার হলে অবশ্যই শরীর ঠান্ডা থাকতো। সায়ান খাওয়া শেষে হাত ধুয়ে এসে অতসীকে উদ্দেশ্য করে বলে, না, আমি মরে গিয়েছি। না, আমি তোমাকে মেরে সুটকেসে বন্দি করে পানিতে ফেলবো। এসব আজগুবি চিন্তাভাবনা বাদ দাও। যাও, সুটকেস খুলে দেখো কি আছে। সায়ান বলতে দেরি না হলেও অতসী খুলতে দেরি হলো না। সুটকেস খুলে অতসী বিস্ময়ে সপ্তম আসমানে পৌঁছে দিল। পুরো সুটকেস ভর্তি বিভিন্ন লেখকের বই, শরৎচন্দ্র থেকে শুরু করে 50 সেট অফ গ্রে। অথচ যেন বিশ্বাস করছে না। কিছু সময়ের মধ্যে রুমে একপাশে ছোট্ট একটা লাইব্রেরি হয়ে গেল। ইজি চেয়ারে পাশের দেওয়ালে শুধু বই। তার চেয়ে বরং দূরের থেকেও যেমন দূরে থাকা ছোঁয়া আর স্পর্শ, রৌদ্রের বুক থেকে উত্তাপ, শীতলতা আর উষ্ণতার প্রেমে খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা, তেমন দূরত্ব থেকেও যেন 1 ইঞ্চি কভু ভুলতে পারবে না কেউ। এতটা কাছাকাছি এসেছিল বলে দূরত্ব পরিমাণ দিতে পারেনি পৃথিবী। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। অতসীর কবিতা আবৃত্ত বরাবর সায়নকে মুগ্ধ করে। আজও ব্যতিক্রম হলো না। কালো সবুজ রঙের শাড়ি, হাত খোপা, এসব যেন বারবার বাধ্য করে প্রেমে পড়তে। ইদানিং সিগারেটের নেশা হয় না যতটা অতসীর কথায়। ইজি চেয়ারে বসে নিজের কাছে নিয়ে আসে অতসীর চুলে হাত বুলাতে বুলাতে সায়ন জিজ্ঞাসা করে, এখনও অভিমান? ভালোবাসি, তাই তো কষ্ট হয়। তুমি কেন ছেড়ে যেতে চাইলে? তাই তো বাধ্য হয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করতে হলো। এটাও হয়তো ভালোবাসার এক ধরনের মাত্র। আমাদের মতে ছেলেদের ভালোবাসার অনেক পদ্ধতি ব্যবহার। তারা ব্যবসায় যেমন নিত্য নতুন পদ্ধতি ব্যবহারে, হয়তো ভালোবাসার মানুষের ক্ষেত্রেও তাই। না হলে হিংস্রতায় কি ভালোবাসা প্রকাশ করে? অটসীকন্দের বিদ্যুৎ স্পর্শ, এটা ভুল। ভালোবাসার মানুষকে হিংস্র কেন
খুনি অবধি বানিয়ে দিতে পারে। নির্ভর করে সামনের ব্যক্তির কতটা ভালোবাসা। আচ্ছা, কিছু কথা বলবা, হয়তো তুমি বুঝতে পারবে। রোমান্টিক কিন্তু ইমার্জেন্সির মধ্যে পার্থক্য জানো? ইদানিং কালে কিছু লেখা পড়লে মনে হয় রোমান্স মানে কাপড় খোলা নগ্ন দেহ ছাড়া রোমান্স হয় না। যদি এমনটা হতো তাহলে ধর্ষণ ও রোমান্সের কাতারেই পড়তো। আজকাল মানুষ ভুলেই গেছে চোখে চোখ রেখে হাতে হাত রেখে কিংবা প্রেয়সীর চুলে হাতের চুড়িতে রোমান্স খুঁজে পাওয়া যায় নাকি প্রেয়সীর গভীরতা, পরিমাণ কিংবা দেহরার ক্ষেত্রে অঙ্গভঙ্গি। হ্যাঁ, শারীরিক চাহিদা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে বাসরাতে কী হয় এটা তো আর বলে বেড়ানোর কথা নয়। মানুষ বুঝে ভাই, কিন্তু একদল মানুষ এটা নিয়ে কটূক্তি করবে, কারণ তাদের চোখে নিজের মতবাদ সঠিক। অন্য সবাইকে এরা মানুষ মনে করে না। অন্যকে ছোট করে এরা যা আনন্দ পায়, এই আনন্দ এদের একদিন কাল হয়ে দাঁড়ায়। প্রকৃত নিয়ম প্রতিশোধ নেওয়া। তুমি ছেড়ে দিলে প্রকৃতি ছাড়বে না, কারণ কর্মা ইজ এ বিচ, প্রত্যয়ের হিরণ। তুমি হয়তো বলবে, আজ সন্ধ্যাবেলা আমি যা করেছি তা কি? যেটা আমার হিংস্রতা ছিল ভালোবাসার মধ্যেও মানুষকে হিংস্র করে তোলে। কিন্তু আমার কোনো আফসোস নেই। তোমার জন্য আমি যেমন হিংস্র স্বার্থপর, ঠিক তেমন আমার ভালোবাসা তোমাকে সিক্ত করতে সবসময় প্রস্তুত। অত সে ড্যাব করে তাকিয়ে আছে। সব থেকে রহস্যময় চরিত্র তো সায়ান, কিন্তু এখন যা বলল সব মাথার উপর দিয়ে চলে গেছে। কি বুঝলেও মিস্টার মামু? কিন্তু এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই তো কথা না বাড়িয়ে অতসী চুপচাপ বিছানায় গা এলিয়ে দিল। দেখতে দেখতে কেটে গেল প্রায় 2 সপ্তাহ। এই 2 সপ্তাহ একবারের জন্য রুম থেকে বাইরে যায়নি। পুরো সংসার সাজিয়েছে এই রুমে। সারাদিন কেটে যায় অনলাইনে কাজ করে, না হয় বই পড়ে। সময় মতো খাবার রুমে চলে আসে। তিতির পাখির বারান্দায় ছোট্ট বাগান, এসব অতসীর সাথী। সায়ন অফিস থেকে এসে প্রথমে অতসীর কাছে আসবে, কিছুক্ষণ থেকে অনামিকার কাছে চলে যায়। অনামিকাকে সায়ান সেদিনের জন্য প্রশ্ন করেনি এমন কিন্তু নয়, করেছিল, কিন্তু সায়ান কোনোভাবেই কাটিয়ে নিয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, অনামিকা সায়ানের থেকে দূরত্ব মেপে চলে। হিসেব মতো অনামিকার চাহিদা বেশি থাকবে, সায়ান অধিকার সব চাইবে, কিন্তু এসবে বড্ড অনিয়া। একদিকে অবশ্য সায়ানের জন্য ভালোই হয়েছে, কারণ অনামিকা যদি অধিকার চাইতো তাহলে কী যে হতো। ইফাত এসেছিল অনামিকাকে দেখতে। আপাতত সব ঠিক। এখন উচিত অনামিকাকে রিপোর্ট সম্পর্কে জানানো, কিন্তু যদি হিতে বিপরীত হয়। অনামিকার স্বাস্থ্যের কথা চিন্তা করে ইফাত আরেক দফা পিছিয়ে এলো। অতসীর সাথে দেখা করতে যায় ইফাত। সায়ান এক প্রকার বন্দি করে রেখেছে। ভালোবাসার বিভিন্ন রূপ ইফাত দেখেছে, খুব অল্প সময়ে দেখেছে। অতসীর জন্য সায়ানের পাগলামি, দিহানের জেদ, অতসীর বন্ধুত্ব কিংবা রাইমার আত্মত্যাগ, সব যেন এক একটা জীবন্ত উদাহরণ। অতসীর সাথে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিল ইফাত। এ কথা কে সে কথা কত কথা হলো। আফরিন ইফাতের সম্পর্ক ঠিক করতে বেচারিকে বেশ ভুগেছে, কিন্তু দিন শেষে অতসী সব সামলে আফরিনকে বাধ্য করেছিল ফিরে আসতে। তাই তো ইফাত আফরিনকে এক হয়েছে। কিছুক্ষণ চুপ থেকে রাইমা দিহানের সম্পর্কে বিনা দ্বিধায় জিজ্ঞাসা করে অতসী। ইফাত সবটা বলে। বিয়ের কারণ, দিহানের নেশা করায় সব ভুল, সব বলে। অতসী চুপচাপ সব শুনছিল। রাইমা কেন এসব বলেনি? কিছু ধারণা সে করেছিল, কিন্তু এতটা। ইফাতের কথা শুনে অতসী দীর্ঘশ্বাস ফেলে। এছাড়া আর কী বা করার আছে? তবে হ্যাঁ, এটা বিশ্বাসে রাইমা ঠিক দিহানের মনে জায়গা করে নিতে পারবে। দ্রুত ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটে চেক অন করলো রেদওয়ান। লাস্ট মোমেন্টে আজ দেশে ফিরছে সে। অনেক প্রশ্নের জবাব চাই। ভালোবাসা প্রত্যাখ্যান করেছিল, তার জন্য মাপ চাই, কিন্তু আদৌ কী পাবে? না পারত তো হবেই। প্রায় 17 মাস পর আজ তার একটু দেখা পেয়েছে। মেয়েটা উধাও হয়ে গিয়েছিল। ফিরিয়ে দিবে তো দিক না, কিন্তু একবার তার সামনে গিয়ে দাঁড়াবে। ভালোবাসার দাবি নিয়ে না, ক্ষমার জন্য, নিজের সন্তানের অস্বীকার করার পাপ থেকে মুক্তির জন্য। কিন্তু এ পথ যে কখনো শেষ হবে না। ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করল সায়ান। আজ বড্ড বেশি দেরি করে ফেলেছে। অতসী প্রায় ঘুমিয়ে গিয়েছিল। সায়ান এসে টেনে টুনে খাইয়ে দিতেই আবার ঘুম। রাতের খাবার সায়ানের হাতে খাওয়া অভ্যাস হয়ে গিয়েছে অতসীর। ফ্রেশ হয়ে এসে অতসীর পাশে শুয়ে এক হাতে নিজের দিকে টেনে ঘুমের দেশে পাড়ি জমায় সায়ান। কারো হালকা চিৎকারে ঘুম ভাঙল অতসীর। চোখ বুজে নিজেকে আবিষ্কার করলো সায়ানের বুকে। আধো ঘুমে চোখ মেলে তাকাতে একজনকে দেখতে পেল অতসী। হঠাৎ গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বুকের মাঝখানে কেমন জ্বালাপোড়া অনুভূতি। বাম হাতে সায়নের বুকের শার্ট কাস্টার টি শার্টটা খামচে ধরছে অতসী। অস্ফুট স্বরে বলে উঠল, ওনা আপু, তুই এখানে? সে খুব দ্রুত উঠতে চেষ্টা করেও পারে না। এদিকে অনামিকা ঠায় দাঁড়িয়ে আছে, পরনে হালকা আকাশি রঙের শাড়ি। চুলগুলো বেশ অগোছালো। শরীরটা বেশ ভালো লাগছে। স্বাস্থ্যে ভালো হয়েছে আগের থেকে একটু।
অতসী যতই উঠতে চাচ্ছে সায়ন আষ্টপৃষ্টে আবদ্ধ করে নিচ্ছে বারবার। অতসীর ডাক সায়ন গ্রাহ্যই করছে না। এদিকে সায়ন ঘুমের মাঝে ভাবছে হয়তো আজান দিয়েছে, তাই অতসী উঠতে চাচ্ছে। সায়ন অতসীকে শক্ত করে দু হাতে আঁকড়ে টেনে শুইয়ে দিয়ে অতসীর কাঁধে মাথা রাখলো। অনামিকার চোখের সামনে সব স্পষ্ট দেখছে। এদিকে অতসীর ছটপটানো বেড়েই চলছে। এবার সায়ন চোখ খুলে তাকে জিজ্ঞাসা করলো, এমন করছো কেন? বাইরে এখনো আলো ফোটেনি তো? কাঁপা কাঁপা কণ্ঠে অতসী বলল, আপু আপু ঘুমিয়ে আছে, প্লিজ ঘুমাতে দাও। না সায়ান, আমি ঘুমিয়ে নেই। ভাগ্যিস আমার ঘুম ভেঙেছিল, না হলে তো। অনামিকার কণ্ঠস্বর সায়নে উঠে বসে দরজার দিকে তাকাতে অনামিকাকে দেখতে পায়। এক হাতে দরজায় ভর দিয়ে হেলান ভাবে দাঁড়িয়ে আছে সে। কিন্তু এই তো দরজা। নিজেকে মনে মনে গালি দিল সায়ান। ফোনে কথা বলার সময় এতটাই ব্যস্ত ছিল যে দরজা ঠিকমতো লাগিয়েছে কিনা খেয়াল করেনি। সায়ান চিন্তার ঘোর কাটলো যখন অতসী দ্রুত নেমে গিয়ে অনামিকার দু হাতে আঁকড়ে ধরে বলতে শুরু করলো, আপু তুই ভুল বুঝছিস আসলে। অনামিকা অতসীকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলো, ভুল? অতসী নিজের স্বামীকে বোনের বিছানায় দেখে আমি ভুল ভাবছি, নাকি আমার বোনকে আমার স্বামীর বুকে দেখে বলে ভুল করছি? তুই না চলে গিয়েছিলি, কখন আসলি? আপু প্লিজ শান্ত হ, চিৎকার করো না। তোমার স্বাস্থ্যের জন্য চিৎকার? লজ্জা করছে না আমার সংসারে এভাবে শেষ করে দিতে? আরে ও তো পুরুষ মানুষ, চাহিদা থাকতে পারে, তাই বলে রাস্তার মেয়েদের মতো সব বিলিয়ে দিলি? আপু আমার কথা শোনো, বাবা ঠিক বলে তুই রাস্তার মেয়ে। আসলে তুই রাস্তার মেয়ে না, তুই বাজারি মেয়ে। ছোটবেলা থেকে আমার সব কিছুই তোর চাই, তাই এভাবে আমার স্বামীকে কেড়ে নিলি। সমাজে কি পরিচয় দিবি নিজের? সায়নের রক্ষিতা বলে? অতসী এ পর্যায়ে অনামিকার পায়ে বসে পড়ে পা ধরতে মিনতির স্বরে বলতে থাকে, আপু তুই যা বলবি আমি মাথা পেতে নিব, কিন্তু এবার শান্ত হয়ে যাও। সায়ন এতক্ষণ চুপ থাকলে এবার এগিয়ে এসে বলল, অতসী আমার স্ত্রী, লিগ্যাল ওয়াইফ। আশা করি তুমি বুঝছো। স্ত্রী মানে? অতসী তোমার স্ত্রী হলে আমি কে সায়ন? তুমি আমার প্রথম স্ত্রী। সায়নের কথা অনামিকা দরজা ঘেঁষে বসে পড়ে কিছুক্ষণ চুপ থেকে খুব সহজ ভাষায় বলে, তোমরা দুজন আমাকে এভাবে ঠকাতে পারলে? সায়ন মামুদ, তুমি অতসীকে ছাড়বে? এম এমনি কি এখনই তালাক দিবে? সম্ভব নয়, সহজ উত্তর দিল সায়ন। সব সম্ভব। তুমি মুখে মুখে এখনই 3 তালাক না দিলে আমি সব কিছু করে বসবো। অথচ চুপচাপ উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে বলছে, আপু আমি চলে যাচ্ছি, প্লিজ তুই শান্ত হ। কোনোদিন ফিরে আসবো না। আমার জন্য তুই অনেক হারিয়েছিস, আর হারাতে দেব না। সায়ন অতসীর হাত খুব শক্ত করে ধরে, হাত ধরে টেনে একদম নিজের সাথে মিশিয়ে অনামিকার মুখোমুখি দাঁড় করা। অনামিকা, এটা তোমার জীবনে একটা বড় সত্য, তুমি মানতে বাধ্য। তোমার যতটা অধিকার ঠিক ততটাই অধিকার অতসীর। আমি মানি না। কথাটা শেষের আগে অনামিকা অতসীর হাত ধরে টান দিয়ে উল্টো ধাক্কা দেয়, যার ফলে অতসীর পাশে রাখা ল্যাম্পের স্ট্যান্ডের কাছে ফ্লোরে ধপ করে পড়ে যায়। এদিকে অনামিকা নিজেও সেন্সলেস হয়ে সায়ানের পায়ে লুটিয়ে পড়ে। রাত 2:23। দিহান ইফাত চলে এসেছে। অনামিকার ব্লাড প্রেশার 80/130, যেখানে নর্মাল 120/80। অনামিকার মাইনর অ্যাটাক হয়নি, এটাই বেশি। এত দ্রুত ব্রেন হয়তো নিতে পারছে না, কিন্তু যদি বেশি জোর দেওয়া হয় অনামিকা মারা অবধি যেতে পারে। ইফাত বেশ রেগে আছে। এতটা কেয়ারলেস সায়ান কীভাবে হতে পারলো? অনামিকার লাইফ রিস্ক। হ্যাঁ, মেয়েটা যা করেছে তা হয়তো ঠিক নয়, কিন্তু সত্যতা এখনও প্রমাণ হয়নি। এছাড়া কারো লাইফ নিয়ে এমন রিস্ক নেওয়ার অধিকার কারো নেই। কিন্তু দিহানের দৃষ্টি অতসীর দিকে। মেয়েটা অনবরত কাঁপছে, দরজার হাতল ধরে ঠায় দাঁড়িয়েছে। দিয়ান প্রচণ্ড ইচ্ছে করছে অতসীর কাছে এগিয়ে গিয়ে শক্ত করে দুহাত ধরতে, সাহস দিতে। লেডি, আমার লেডি লাক, তুমি চিন্তা করো না। তুমি আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আফসোস, আজ দুহাত ধরার অধিকার নেই, না আছে সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা। জেদ এতটা কেড়ে নিবে, জানলে দিয়ানে তো জীবন থেকে জেদ শব্দ মুছে ফেলতো। দীর্ঘশ্বাস পেলে সায়ানের দিকে আগালো দিয়ান। মাঝে মধ্যে পুরুষ মানুষের এমন অনেক কিছুই মেনে নিতে হয়, যার কারণে তার হৃদয়ে অনবরত রক্তক্ষরণ হতেই থাকে। কিন্তু তবুও মেনে নিতে হয়, কারণ পুরুষ জাতি এমন এক জাতি, তাদের ভিতর জোরে পুরে খাগ হয়ে যাক, তবুও চেহারায় যেন সামান্য আঁচ না আসে। অতসী দরজার সামনে দাঁড়িয়ে আছে, নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। কেন সেদিন সে চলে গেল না? বারবার কেন সুখের পথে বিষাদের রূপ নিয়ে আসে? বাবা হয়তো ঠিকই বলে, আমি মেয়েটাই খারাপ, মন্দ ভাগ্য নিয়ে এসেছি সবার জন্য। আচ্ছা, আমার কি দোষ? আমি তো বলেছিলাম না আমাকে মিস্টার মামুদের সাথে বিয়ে দিতে? জোর করে কেন আমাকে বিয়ে নিয়েই এসব হলো? বাড়ি ভাঙ্গার, কুলোটা ব্যবহার, সব আবর্জনা পরিষ্কার কাজ শেষে ফেলে রাখা হয় কোনো একটা কোনায়। আজকে নিজেকে বড্ড তেমন মনে হচ্ছে। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো অতসী। বাড়ি থেকে বেরিয়েছে, গেটের কাছে আসতে গার্ডসগুলো বাধা দিল।
পায়েও তেমন শক্তি নেই। তাই তো অতসী গেটের পাশটায় ঠায় দাঁড়িয়েছে। একটা মেয়ে কোথায় যাবে, কি করবে, কি হবে আগামী সে জানে না। তবে নিজের বোনের ক্ষতি তো আর করতে পারবে না। অতসী এখানে থাকলে সায়ন কোনো মতে অনামিকার আসক্ত হতে পারবে না। তাই আমাকে দূরে সরে যেতে হবে। এমন হাজারো সে কথা ভাবছিল অতসী। ভালোবাসা আমি তোমাকে নিয়ে, সবচেয়ে বেশি বিব্রত আজ তোমাকে নিয়ে। এমন আহত, এত অপরাধী, এত অসহায়, তোমাকে নিয়ে পালিয়ে বেড়াই, তোমাকে নিয়ে ব্যাকুল ফেরারি। মহাদেব সাহা। সায়নের কণ্ঠস্বর শুনে পিছনে ফিরে অতসী। সায়ন এসে চুপচাপ অতসীর পাশে বসেছে। অতসী ঠোঁটের কোণায় লেগে আছে রক্ত। আস্ত ধীরে এগিয়ে যাচ্ছে রক্তিম ঠোঁটে প্রান্তে। আজ সায়ান অন্যরকম নেশায় ডুব দিয়েছে। নেশা যেন গভীর থেকে গভীরতম। মানুষের রক্তে আলাদা এক স্বাদ আছে। সত্যি কি তাই? না, এই স্বাদ শুধু অতসীর। চলবে দায়িত্ব সংসার পর্ব শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা পর্ব দেবো, এটাই হবে শেষ পর্ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।